দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক ধর্মঘট, ছেড়ে যায়নি বেশিরভাগ লঞ্চ, যাত্রীদের ভোগান্তি। খবর হলো যে না ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, এই জন্য আমরা আসছি না। আইসা দিয়ে সদরঘাটে লঞ্চ নাই, আমাকে জরুরি যাওয়া লাগো, তো লঞ্চ বন্ধ, আমরা যাওয়া কি করিয়া। স্বল্প পরিসরে নৌযান চলাচল নিয়ে মালিক শ্রমিকের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। সবগুলো জাহাজ বন্ধ রয়েছে, সে অন্য রুটের একটা লঞ্চ আনি যাত্রী বলে নিয়ে যাচ্ছে। কোন অধিকারে, কে পারমিট দিয়েছে, এটা কাজ জোরে করছে। যাত্রী সাধারণ যারাই টার্মিনালে এখন উপস্থিত আছে, লঞ্চ মালিক পক্ষ তাদের প্রতি সদয় হয়ে হারানে লঞ্চখানাকে চাকর দিচ্ছে। দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। হ্যাকিং প্রতিরোধ ব্যবস্থা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ সুইচের কারণেই রিজার্ভ চুরি হয়েছে, মন্তব্য সিআইডির। অর্থ ফেরত বিষয়ে ম্যানিলার আদালতে শুনানি 2রা মে। বন রক্ষায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের বাসিন্দাদের ভিন্ন রকম উদ্যোগ, প্রতিরাতে দলগতভাবে দিচ্ছেন পাহারা। এবং শুরু হলো প্রিমিয়ার লিগ ক্রিকেট। ফতুল্লায় তামিমের আবাহনীর প্রতিপক্ষ মাশরাফির কলাবাগান, মিরপুরে মুখোমুখি প্রাইম ব্যাংক ও গাজী ক্রিকেটার্স। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে ধর্মঘট পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা। তবে সদরঘাট থেকে বিশেষ ব্যবস্থায় চাঁদপুরের দিকে লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কতিপয় মালিক সন্ত্রাসী দিয়ে ভয় দেখিয়ে এবং অদক্ষ শ্রমিক দিয়ে লঞ্চ চালিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সাধারণত বিভিন্ন রুটে সদরঘাট থেকে 60টি লঞ্চ ছেড়ে যায়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের দ্বিতীয় দিনে চাঁদপুর ছাড়া আর কোন রুটে সদরঘাট থেকে লঞ্চ ছাড়তে দেখা যায়নি। নিয়মিত রুটের বাইরে গিয়ে এমভি ফারান চাঁদপুরের যাত্রী পরিবহন করে, তা স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি কমাতে খুব একটা কাজে আসেনি। খবর হলো যে না ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, এই জন্য আমরা আসছি না। আইসা দিয়ে সদরঘাটে লঞ্চ নাই। আমি যাবো শরীয়তপুর, ঠিক আছে, এখান থেকে চাঁদপুর লঞ্চে যায় আপনি শরীয়তপুর যাইতে আমার অনেক কষ্ট হইব আর কি। আমাকে জরুরি যাওয়া লাগো, তো লঞ্চ বন্ধ, আমরা যাওয়া কি করিয়া যাবো, এই যে কষ্ট করতে আসি সকাল। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বলছে, সারা দেশের 2 লাখ শ্রমিকের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবির এই আন্দোলন বানচাল করতে এমভি ফারানের মালিক সন্ত্রাসীদের দিয়ে লঞ্চ পরিচালনা করছেন। চাঁদপুরের রুটে তো তার কোনো লঞ্চ নাই, আজকে সে চাঁদপুরে লঞ্চ হারিয়ে গেছে। কোন অধিকারে, কে পারমিট দিয়েছে, এটা কাজ জোরে করছে। সবগুলো জাহাজ বন্ধ রয়েছে, সে অন্য রুটের একটা লঞ্চ আনি যাত্রী বলে নিয়ে যাচ্ছে। তবে বিআইডব্লিউটি এর এক পরিদর্শক শ্রমিক ফেডারেশনের দাবি অস্বীকার করেছেন। চাঁদপুরে যে যাত্রী সাধারণ যারাই টার্মিনালে এখন উপস্থিত আছে, তারা যে দুর্ভোগে না পড়ে, কষ্টতে না হয়, লঞ্চ মালিক পক্ষ তাদের প্রতি সদয় হয়ে হারানে লঞ্চখানাকে চাঁদপুর দিচ্ছে। চাঁদপুরের লঞ্চগুলো গতকালকে যেগুলো চাঁদপুর গিয়েছে, ওদিক থেকে এখনো না আসার কারণে এই কোনো সদরঘাট থেকে যেতে পারতেছে না। এদিকে দাবির পক্ষে রাজধানীর বাংলা বাজার ও প্রেস ক্লাব এলাকায় মিছিল করেন শ্রমিকরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরে যাবেন না। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব এবং বরিশাল লঞ্চ ঘাটে আছেন ফিরদাউস সোহাগ। লঞ্চ ধর্মঘটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে আমরা যাব ঢাকার সদরঘাটে জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ,
কবির, আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে কিন্তু এই নৌযান শ্রমিক ধর্মঘটের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আপনি জানেন যে গত বুধবার দিবাগত রাত থেকে কিন্তু এই ধর্মঘট শুরু করেছে নৌ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। কবির, যে বিষয়টি আসলে এখন জানানোর বিষয়, সকাল থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যে গতকালকে লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিলেও আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গতকাল স্বাভাবিকের তুলনায় অনেক কম লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে। এবং আজকে সকালে এসে আমরা যে দৃশ্যটি আসলে এখানে দেখলাম যে সকালবেলা যেই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলো সেই লঞ্চ ছাড়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ধীরগতি ছিল, এবং যেখানে 10 থেকে 12টা লঞ্চ চলাচল করে সকাল 8টা থেকে 11টার মধ্যে, সেখানে আজকে লঞ্চ ছেড়ে গিয়েছে মাত্র 3টি, যেটা মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন বিষয়টি হচ্ছে মালিক সমিতি এই সমস্যার সমাধানে আমাদেরকে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেখানে 18টি সংগঠন রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এই যাত্রীবাহী লঞ্চ শ্রমিক যারা রয়েছেন তাদের। তিনি বলতে চাচ্ছেন যে এই শ্রমিকদের সাথে ওই নৌযান ফেডারেশন শ্রমিকদের কোনো সম্পর্ক নেই এবং তারা সেই আন্দোলনের সাথে নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে শ্রমিক ফেডারেশন বলছে যে এই গুটি কয়েক লঞ্চ চালানোর মধ্য দিয়ে শ্রমিকদের যে অব্যাহত আন্দোলন, শ্রমিকদের যে ন্যায্য দাবির আন্দোলন, সেই আন্দোলনকে বানচাল করার অপচেষ্টা চলছে। তবে সবকিছু মিলিয়ে যদি মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, তারা আমাদেরকে যে অভিযোগটি করেছেন যে গণমাধ্যমে সংবাদ প্রচারের কারণেই তারা লঞ্চঘাটে সাধারণ যাত্রীদের যে উপস্থিতি, সেই যাত্রীদের উপস্থিতি অনেকটা কম, আর যে কারণেই তারা বলছেন যে কম উপস্থিতির কারণে তারা যেই কয়টি রুটে লঞ্চ চলাচল করার কথা সেই সব কয়টি লঞ্চ তারা দিতে পারছেন না, দিতে পারেননি। তবে তিনি আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন আজকে যে আজকে থেকে অর্থাৎ আজকে সন্ধ্যার পরে যে লঞ্চগুলো সদরঘাট থেকে ছেড়ে যাবে তিনি বলছেন যে আজকে ঠিকঠাক মতোই লঞ্চগুলো ছেড়ে যাবে। যাত্রীদেরকেও তিনি বলছেন যে আশ্বস্ত করেছেন যে লঞ্চ ছাড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমরা আসলে সন্ধ্যার পরে বা লঞ্চ ছাড়ার যে সবশেষ টাইম 9টা বা 10টা, তখন আমরা বলতে পারবো যে সদরঘাট থেকে আসলে সবগুলো লঞ্চ ছেড়ে গিয়েছে কিনা, নাকি আজকেও কোনো ওই ব্যত্যয় ঘটেছে। তবে আপাতত এই ছিল আমার হাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস সোহাগ। এখন সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ফেরদৌস সোহাগের কাছে। সোহাগ, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশাল নদীবন্দরে সকাল থেকে। একটা জিনিস বলে রাখি যে নদীবন্দরে কিন্তু বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চ আমরা বরিশাল থেকে যেতে দেখিনি। তবে ঢাকামুখী লঞ্চগুলো কিন্তু যাতায়াত করেছে। যেমন সকাল 8টার সময় গ্রিন লাইন সার্ভিসের একটি লঞ্চ বরিশাল থেকে বেশ কিছু যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর ত্যাগ করেছে। আবার ঠিক এই মুহূর্তে কিন্তু বরিশাল নদীবন্দরে গ্রিন লাইনের একটি লঞ্চ ভিড়তেছে, আমরা যেটা এখনই দেখাবার চেষ্টা করতেছি। গ্রিন লাইনের এই লঞ্চটি কিন্তু এই মাত্রই কেবল বরিশাল নদীবন্দরে ভিড়ল। একটু সময়ের মধ্যে এই লঞ্চ থেকে যাত্রীরা নামবে এবং 3টার সময় কিন্তু এই লঞ্চটি বরিশাল নদীবন্দর থেকে আবার যাত্রা শুরু করবে। এছাড়া কিন্তু ফারহান 8 এবং পারাবাত 10 নামে দুটো লঞ্চ ঢাকা থেকে সকালবেলা এসেছে। এছাড়া মধুমতি নামে একটি সরকারি জাহাজ কিন্তু বরিশালে এসেছে। আর সন্ধ্যায় বরিশাল থেকে ফারহান 8, পারাবাত 10 সহ কয়েকটি লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে যাওয়া বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। একটা জিনিস বলে রাখি যে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ মজুরি কাঠামো ঘোষণা, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা বাতিল, নৌ শ্রমিকদের সার্ভিস বুক প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও মজুরি কাঠামো ঘোষণা, নৌযানে চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ বন্ধ সহ 15 দফা দাবিতে কিন্তু গত পরশু রাত 12:01 থেকে এই ধর্মঘটের সূচনাটি হয়েছিল। বরিশাল বিভাগে বিভিন্ন ধরনের লঞ্চের সংখ্যা কিন্তু 200 আর রুটের সংখ্যা 150। এর মধ্যে বরিশাল জেলা চলাচলকারী লঞ্চের সংখ্যা হচ্ছে 53টি আর রুটের সংখ্যা 38টি। বরিশাল থেকে ঢাকা চলাচলকারী লঞ্চের সংখ্যা 15টি। বিভাগে সব লঞ্চে প্রায় 2 লাখ যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। আমরা যেটা দেখাবার চেষ্টা করেছি, গ্রিন লাইন 3 নামের যে জাহাজটি আছে এটি কিন্তু সকালে ঢাকা থেকে সকাল 8টার দিকে যাত্রা করেছিল। এখন এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছেছে এবং তা যাত্রীদেরকে নামানো হচ্ছে। বিকেল দুপুর ঠিক 3টা নাগাদ কিন্তু এই লঞ্চটি বরিশাল নদীবন্দর থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা একটা কথা জানিয়ে রাখি যে নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ার পর থেকে শান্তিপূর্ণভাবে এই ধর্মঘটের কর্মবিরতিটি চলছে। আমরা যেটা দেখেছি যে এই কর্মবিরতি চলাকালে গতকালকে 2-1টি মিছিল হয়েছিল, এছাড়া সেরকম কোনো মুভমেন্ট এখানে লক্ষ্য করা যায়নি। এই ছিল মোটামুটি বরিশালের নৌযান শ্রমিকদের কর্মবিরতির সর্বশেষ খবর।
ফিরদৌস সোহাগ আমাদের জানাচ্ছিলেন বরিশাল লঞ্চঘাট থেকে, এর আগে ঢাকা সদরঘাট থেকে জানাচ্ছিলেন জুনায়েদ আল হাবিব। তারা দুজনেই জানাচ্ছিলেন শ্রমিক ধর্মঘটের খবর, যারা লঞ্চ শ্রমিকরা ধর্মঘট পালন করছে। যাচ্ছে পরের খবরে। এদিকে ধর্মঘটের কারণে দেশের অন্যান্য নৌবন্দরগুলোতেও পণ্য খালাস এবং নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি মেনে নেওয়া না পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর 16টি ঘাটে দ্বিতীয় দিনের মতো সব ধরনের লাইটারের জাহাজের পণ্য খালাস বন্ধ রেখেছেন শ্রমিকরা। প্রায় 1200 লাইটারের জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। এছাড়া সকালে দাবি আদায়ে বাংলাবাজার ঘাটে সমাবেশ করে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে খুলনার 5টি রুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কার্গো কোস্টার সহ 2 শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে ঘাট এলাকায়। বন্ধ রয়েছে পণ্য ওঠানামার কাজও। ফিরে যায়নি, পুরো টার্মিনালই ছিল ফাঁকা। লঞ্চ না পেয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়। এছাড়া সকাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় মিছিলে সমাবেশ করেন নৌযান শ্রমিকরা। তো হাসপাতালে আছি রুগী নিয়ে, এখন কলমি যাব, কবে যাব, লঞ্চে তো নাই ফিরে গেছি, অন্ত লঞ্চ বন্ধ কবে যাব তার কোনো সিদ্ধান্ত নাই। আমাদের যাইতে তো হইব, লঞ্চ যদি বন্ধ করে দেয় যাবো কেমনি? আগামী পরশু এক্সাম, তো তার জন্য আমাদের যেতেই হয়। এখন লঞ্চের জন্য আমরা যেতে পারতেছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। সকাল থেকেই নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলার 16টি ইউনিয়নের প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের সরঞ্জামাদি সংগ্রহ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সামগ্রী। আগামীকাল সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। কোথাও কোনো ভয় ভীতি বা কোনো থ্রেট এই ধরনের কোনো কিছু নাই। আশা করি কেউ এই ধরনের পরিবেশ সৃষ্টি নষ্ট করতে পারবে না। অন্যান্য পৌরসভা বা উপজেলা নির্বাচন যেভাবে হয়েছিল এবারকার চাইতে আমাদের পুলিশ প্রোটেকশন বেশি থাকবে এবং বিজেপি থাকবে, র্যাব থাকবে। বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার 21টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের। এই 2 উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 193টি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি মোতায়েন থাকবে। মোবাইল কোর্ট প্রস্তুত আছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট থাকবে। সার্বিক প্রস্তুতি ভালো। আশা করি সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় রংপুরের মিঠাপুকুরের 7টি ইউনিয়নে নির্বাচন হবে। এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাজাহান, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহের হারুনুর রশিদের কাছে। হারুন, উপজেলার 61টি কেন্দ্রে ইউনিয়নে ভোট নেওয়ার কথা, কিন্তু গত 2 দিন আগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তো এই আগামীকালের নির্বাচনকে সামনে রেখে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে নির্বাচনের সামগ্রী ইতিমধ্যে বিতরণ করা শুরু হয়ে গেছে। আমি এখন আছি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে দুপুর 2টা থেকে আসলে নির্বাচনের সামগ্রী বিতরণ করা তারা শুরু করে দিয়েছেন এখানের নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবং এই জৈন্তাপুর উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 56টি এবং এই 56টি কেন্দ্র 6টি ভোট নেওয়া হবে এবং এই 56টি কেন্দ্রেই এখানে যে
নির্বাচনী সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো নেওয়া হচ্ছে এবং এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 29 জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে 281 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 55 জন প্রার্থী এই উপজেলার 6টি ইউনিয়নে নির্বাচন করছেন। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই 6টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং গত দুদিন আগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। এবং সিলেটের এই উপজেলার পাশাপাশি আরেকটি উপজেলা যেগুলো হচ্ছে কানাইঘাট উপজেলায়ও নির্বাচন হবে আগামীকাল এবং সেই উপজেলার নির্বাচনী সরঞ্জামাদি ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে, আমরা এমনটি শুনেছি সেখানকার নির্বাচন অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলে। তো এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশ এবং তার পাশাপাশি যে আমরা দেখেছি যে র্যাব এবং বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছে এবং ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে সবগুলো নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। বলা যাচ্ছে যে অনেকটা নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে সিলেটের প্রতিটি কেন্দ্রকে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ আহাদ। আসলে ময়মনসিংহের চিত্র ঠিক একই রকম। ময়মনসিংহেও যে আগামীকাল যে ময়মনসিংহের দুটি উপজেলার 22টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ এবং নান্দাইল উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। এখান থেকেই নির্বাচনের সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে পুলিশ সদস্য, আনসার সদস্যরা ইতিমধ্যেই উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ তারাও উপস্থিত হয়েছেন এবং তাদেরকে সমন্বিত করে এখানে আসলে বিতরণ করা হচ্ছে নির্বাচন সামগ্রী। আমি এখানে ঠিক বেলা 2টো থেকে এখানে নির্বাচনী সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে এবং এটা একটানা চলবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সবগুলো কেন্দ্রে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স না পৌঁছায়। তো আমি একটু যদি জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে দুটি জেলার 22টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 22টি ইউনিয়ন পরিষদের মোট ভোট কেন্দ্র রয়েছে 219টি। এখানে নান্দাইলে 104টি এবং ঈশ্বরগঞ্জে 115টি। আর এখানকার মোট চেয়ারম্যান পদে 102 জন, 22টি ইউনিয়ন পরিষদে 102 জন এবং সাধারণ সদস্য পদে 809 জন এবং মহিলা সদস্য পদে 252 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি কথা বলেছিলাম ঈশ্বরগঞ্জের নির্বাচনী যে সমন্বয়কারী রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সাথে। তিনি জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা যদি একটু বলি যে দুটি উপজেলার 22টি ইউনিয়ন পরিষদে মোট 1031 জন পুলিশ সদস্য রয়েছেন এবং 3723 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে আসলে 17 জন করে আনসার সদস্য থাকবে এবং 3 জন করে পুলিশ সদস্য থাকবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স থাকবে, র্যাব, পুলিশ এবং বিজিবির এবং মোবাইল টিম থাকবে। আমরা যদি একটু বলি যে এখানে পুলিশের দুইটি উপজেলার 22টি ইউনিয়ন পরিষদে মোট 44টি মোবাইল টিম থাকবে এবং 8টি স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং জেলা সদরে একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া বিজিবি র্যাবের 6টি মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিবে এই নির্বাচন এলাকাগুলোতে এবং 6 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং ভোটাররাও আশা করছেন আগামীকাল তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতির খবরাখবর জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ এবং সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। কে টাকা নিল, কে টাকা খেলো, তারপরে কত টাকা নিল, এই যে কোটি কোটি টাকার বাণিজ্য, এটা বাস্তবে কিন্তু আমরা একটা কমিটিও করে দিয়েছি। এখন পর্যন্ত আমরা সে সত্যতা আমরা যাচাই করে দেখছি। যদি কেউ সত্যিকার অর্থে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, নৈতিকভাবে তাদেরকে অবশ্যই এ ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সম্মেলন আমি বলতে পারি এক ঝাঁক নতুন মুখ আসবে এবং প্রবীণেরাও থাকবে।
অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি এখন দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই রাজনীতি দিয়ে দেশের মঙ্গল সম্ভব নয় বলেও মন্তব্য করেন মাহবুব। আমি মনে করি আজকে আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা নিশ্চয়ই রাজনীতির যে কালচার, রাজনীতি সংস্কৃতি, সেই রাজনীতি সংস্কৃতির অসুস্থ রাজনীতি সংস্কৃতি। এখানে ভালো কিছু নেই, এখানে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, জিঘাংসা, হত্যা, এর মধ্য দিয়ে কখনো রাজনীতির সুস্থ ধারা চলতে পারে না। তৃণমূল বিএনপি নামের নতুন একটি রাজনৈতিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। অর্থবহ নির্বাচনের জন্য সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হুদা। আমি তৃণমূল বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষণা দিচ্ছি। চেনা মুখের বাইরেও অনেক অজানা মুখ, তাদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রক্রিয়া কিভাবে বাস্তবায়িত করা যায় এ নিয়ে আমরা সংলাপের উদ্যোগ গ্রহণ করব। আমি ক্ষমতাসীন সরকারকে আহ্বান জানাবো, সংলাপ আপনারা তাদের সাথেই করবেন যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। দুপুরের সময় আরো থাকছে। হস্তশিল্পের কাজ করে গাইবান্ধার সাঘাটায় অনেক অভাবী নারী এখন আত্মনির্ভরশীল। সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ। সাইবার আক্রমণ প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ফায়ারওয়াল না থাকা এবং সুইফট গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্কের সাথে অন্যান্য কম্পিউটারের সংযোগ স্থাপনের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ সুইচ ব্যবহার করায় এত বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। আর এ ধরনের ত্রুটি হ্যাকারদের প্রায় $1 বিলিয়ন চুরির পথ সুগম করে দিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণের ঘটনা তদন্তে নিয়োজিত বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান মোহাম্মদ শাহ আলম এমন মন্তব্য করেছেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, অর্থ চুরির পর মালয়েশিয়া থেকে সুইফটের প্রকৌশলীর একটি দল পর্যবেক্ষণে এসে জানিয়েছেন সুইচগুলো আপগ্রেডের প্রয়োজন রয়েছে। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিরে পেতে শুনানি হবে আগামী 2 মে। ফিলিপিন্সের ম্যানিলার একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। রিজার্ভ থেকে চুরি হওয়া $8.10 কোটি একটি অংশ বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হবে শুনানি। ফিলিপিন্স সিনেটের প্রধান রালফ রেক্টো আশা প্রকাশ করেন, দেশটিতে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই এই অর্থ ফেরত দেওয়া হবে বাংলাদেশকে। তিনি বলেন, বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে তৎপর হয়ে মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে বাজেয়াপ্ত অর্থের মালিকানা দাবি করতে হবে। এই অর্থ যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তির অ্যাকাউন্টে রয়েছে তাদের 20 দিন সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের পর দিন গাছ কেটে বন ধ্বংস করা রীতিমতো প্রথায় রূপ নিয়েছে। একসময় এই নিয়মই অনুসরণ করত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের বাসিন্দারা। জীবিকা নির্বাহের একমাত্র উপায় হিসেবে বনের গাছ উজাড় করাকে বেছে নিলেও সময়ের পরিবর্তনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তারা এখন সচেতন। প্রতিরাতে দলগতভাবে তারা নিজেরাই এখন বন পাহারার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ঘুরে এসে সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। পাহাড় আর চিরসবুজের সমারোহে ঘেরা চট্টগ্রাম শহরের অদূরেই বাঁশখালী উপজেলা। যেতে যেতে পথের দুপাশে চোখে পড়বে নানা রকম গাছের সারি। উপজেলার সাধনপুর ইউনিয়ন পার হবার সময় জানা গেল বন বিভাগের বনায়নের কথা। কারো কারো অভিযোগ, রাতের আঁধারে কে বা কারা গাছ চুরি করে নিয়ে যায়। অনেকটা আগ্রহ নিয়ে এগিয়ে যায় সময় সংবাদ। চোখে পড়ে ব্যতিক্রমী কিছু উদ্যোগ। এই বনাঞ্চল রক্ষায় কাজ করছে সাধনপুর ইউনিয়নেরই নবীন প্রবীণের সমন্বয়ে গড়া একটি দল। চুরি করতে মানে আমরা গাছ হারিয়ে বিক্রি করতে চলতে না, গাছ হারিয়ে তারা মানা করলে তার চলে আসছে। মানুষ এখনো গাছ গোছালা কি কাটে না, বা কাটলে আমরা এরারে দামক দিয়ে দিই। আমরা বন রক্ষাতে আমরা নিজে সাহায্য করছি বন বিভাগের সাথে। এদেরকে বলছি, তোমরা আমাদের সাথে আসো, আমরা যেভাবে চলি সেভাবে তোমরাও চলবে, বন রক্ষা হবে। জ্বালানি সংগ্রহ এবং জীবিকা নির্বাহের জন্য যারা এক সময় বন ধ্বংস করত, তারাই এখন বিকল্প জীবিকার পথ তৈরি হওয়াতে বন রক্ষার কাজে নিয়োজিত হয়েছেন। তবে অধিকাংশ সময়েই
প্রশিক্ষিত জনবল এবং আগ্নেয়াস্ত্রের অভাবে বিপদে পড়তে হচ্ছে এখানকার রেঞ্জ কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী নিরাপত্তা রক্ষীদের। শুধু গাছ চুরি নয়, বন পাহারায় থাকা সরকারি ও স্বেচ্ছাসেবী বনরক্ষীদের উপর গুলি ছুড়ে তাদের আহত করেছে বনখেকোরা। উপজেলা বন কর্মকর্তা জানান, বনরক্ষীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকার কথা থাকলেও এখানে তা নেই। সীমিত জনবল দিয়ে বন রক্ষা করা সম্ভব নয় বলেও জানান এই কর্মকর্তা। সরকারি সহযোগিতা আছে, টিউনো সাহেবের সহযোগিতা আছে, ওসি সাহেবের সহযোগিতা আছে, প্রশাসনিক সহযোগিতা আমাদেরকে করে আর কি। স্টাফ স্বল্পতার কারণে আর্মস তো রাখা আমাদের জন্য একটা সমস্যা আছে। অস্ত্রের সিকিউরিটি অনেক কিছু, হ্যাঁ, অস্ত্রের সুরক্ষা প্রয়োজন আছে, ওই জন্য অস্ত্র রাখি না। প্রশিক্ষিত জনবল এবং আগ্নেয়াস্ত্রের যোগান থাকলে গাছ চুরি শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে শুধু হস্তশিল্পের কাজ করে গ্রামের অভাবী নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। ফলে গাইবান্ধার সাঘাটা উপজেলার গ্রামে গ্রামে দিন দিন প্রসার ঘটছে হস্তশিল্পের। আর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে হস্তশিল্পই হতে পারে নারীদের স্বাবলম্বী হওয়ার অন্যতম রাস্তা। ওবায়দুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। প্রথমে রং বেরঙের কাপড়ে বাহারি ডিজাইনের স্ক্রিন প্রিন্ট করা হয়। এরপর গ্রামে গ্রামে নারীদের হাতে পৌঁছে দেয়া হয় এসব কাপড়। তারপর সুই সুতো দিয়ে গৃহিণীরা কাপড়গুলোতে ফুটিয়ে তোলেন রকমারি নকশা। সংসারের নিত্যদিনের কাজ সেরে গৃহিণীদের পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া মেয়েরাও অংশ নিচ্ছে হস্তশিল্পের এসব কাজে। এ কাজের মধ্য দিয়ে বদলে যাচ্ছে বন্যা আর নদী ভাঙ্গনে বিপর্যস্ত উপজেলার নারীদের জীবনের গল্প। চাদর, কুশন, ওয়ান পিস, থ্রি পিস এগুলো আমরা তৈরি করি। এই কাজটা করি আমাদের সংসারের উন্নত হচ্ছে, আমাদের অনেক ধরনের সাহায্য হচ্ছে। কাজগুলো শিখে বাচ্চা কাচ্চা মানুষ করতেছি, টাকা পয়সা সবসময় হাতে পাই। এই কাজটা করার ফলে কিছু টাকা বাঁচতেছে, অতিরিক্ত সময়টাও ভালো কাজে ব্যয় হচ্ছে। হস্তশিল্পী ও উন্নয়ন কর্মীরা বলছেন, আর্থিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বেসরকারি সংগঠনগুলোর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানেরও এগিয়ে আসা দরকার। যদি আমরা কাজ করি তাহলে আমাদের দেশের বাইরে কাজ দিতে পারবো এবং বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো। শুধু বেসরকারিভাবে সম্ভব না, এখানে সরকারকে আগে আসতে হবে। তাদের যে প্রশিক্ষণ সুবিধাটা আছে সেটা যদি এই জাতীয় মেয়েদের আরো প্রশিক্ষণ দিয়ে তাদের উপকরণ সাপোর্ট দেয় এবং সহযোগিতা করে তাহলে এটা আরো ভালো হবে। জেলার প্রশাসনের শীর্ষ এ সরকারি কর্মকর্তা আশ্বাস দিলেন, নারীর ক্ষমতায়নে রাষ্ট্রীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে এমন উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে। এনজিওদের সাথে আমাদের যে কোলাবোরেশন সেটিও আসলে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। আমরা মনে করি যে এটি যদি সম্প্রসারিত হয় তাহলে দিন দিন নারীর অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে। জেলার উদয়ন স্বাবলম্বী সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে 1200 নারী হস্তশিল্পের কাজ করছেন। তারা থ্রি পিস, চাদর, নকশি কাঁথা, ব্যাগ, কুশন সহ 50 প্রকার উপকরণ তৈরি করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খবর। ফতুল্লায় হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করে মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্রের দেয়া 141 রানের টার্গেটে এখন ব্যাট করছে তামিম ইকবালের আবাহনী লিমিটেড। ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান মাসুদ। রায়হান। দর্শক, আপনারা জানেন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলা চলছে আবাহনী এবং কলাবাগানের মধ্যকার ম্যাচটি দিয়ে। এখন অনেকটাই নিশ্চিত যে আবাহনী এই ম্যাচটি জিততে যাচ্ছে, কারণ 125 রানে তাদের 3টি উইকেট পড়েছে, তাদের দরকার মাত্র 141 রান। এই ম্যাচের মূল প্রতিপাদ্য যে বিষয় ছিল আমরা জানি যে মাশরাফি এবং তামিম ইকবালের যে লড়াইটি, সেই লড়াইটি কিন্তু আমরা সেইভাবে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা তার ব্যাটিং বা বোলিং দিয়ে খুব একটা নজর কাটতে পারেননি এই ম্যাচে, কিংবা তামিম ইকবালও তার ব্যাটিং এর সময় দেখা গেছে রানিং বিটুইন দ্য উইকেটসে ভুল বোঝাবুঝির কারণে তিনি আউট হয়ে তিনি ফিরে গিয়েছেন। তবে এই ম্যাচে সবটুকু আলোক কিন্তু কেড়ে নিয়েছেন জুবায়ের হোসেন লিখন। তিনি 6টি উইকেট পেয়েছেন, 6টি উইকেটই বেশ ভালো ব্যাটসম্যানের উইকেট পেয়েছেন। হ্যামিল্টন মাথাকাচ্চা, তারপর মেহরাব হোসেন জুনিয়র বা আব্দুর রাজ্জাক, যিনি কিনা লাস্টে টেইল্যান্ডারদের সাথে মোটামুটি একটি সংগ্রাম করার মতো পুঁজি তৈরি করার মতো একটি লক্ষ্যের দিকে আগাচ্ছিলেন। তারপর যদি আমি একটু বলি যে স্লো উইকেটে মাশরাফি প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তকে তার ব্যাটসম্যানরা খুব একটা কাজে লাগাতে পারেনি, কারণ সে প্রথম বলেই ওভারের একদম তাসকিনের যে দ্বিতীয় বলটি, সাসপেক্টেড বোলিং অ্যাকশনকারী তাসমিনের দ্বিতীয় বলটিতেই উইকেট যায় সাদমান ইসলাম অনিকের। এরপর থেকে কিন্তু কখনোই কলাবাগানকে ম্যাচের ড্রাইভিং সিটে বসতে দেখা যায়নি, বরঞ্চ শক্তিশালী আবাহনী, যারা এবার বেশ শক্তিশালী একটি দল করেছেন, যাদের দলে তামিম ইকবাল রয়েছে,
রয়েছেন, তাসকিন রয়েছে, তারপর জোবায়ের হোসেন লিখন আছে, প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার যিনি কিনা নিজের প্রতিশ্রুতিকে আজকে আবারও মাঠে প্রমাণ দিয়েছেন 6টি উইকেট নিয়ে। তিনি এখন কিন্তু বলতেই পারেন যে তাকে যে জাতীয় দলে নেওয়া হচ্ছে না সেটা কতটুকু তার প্রতি অবিচার করা হচ্ছে সেই প্রশ্ন তিনি তুলতেই পারেন। এছাড়াও এই ম্যাচকে ঘিরে কিছু বিতর্কের তৈরি হয়েছে, যা কিনা ঢাকা প্রিমিয়ার লিগে কিছু বিতর্কে তৈরি হয়েছে। যেমন হচ্ছে একজন ব্যাটসম্যান আছে, উইকেট কিপিং ব্যাটসম্যান, যিনি কিনা পাঞ্জাবের হয়ে খেলতেন, তাকে নেওয়া নিয়ে কলাবাগান ক্রীড়াচক্র কিছুটা আপত্তি তৈরি করেছিলেন, কিন্তু সেই আপত্তির উত্তর দিয়েছে আবাহনী ক্লাবের কর্মকর্তারা। এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে আবাহনী ক্লাবের কর্মকর্তারা তাদের যে এনওসি লেটারটি ছিল বিসিসি এর পক্ষ থেকে, সেই এনওসি লেটারটি সংবাদকর্মীদের কাছে উপস্থাপন করে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন যদি আমরা দেখি যে আর মাত্র 13টি রান দরকার আবাহনী জিততে হলে, ম্যাচটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে বলে মনে করি এবং প্রথম দিনেই আবাহনী বড় টিম জয় দিয়ে শুরু করবে এই 18 বারের চ্যাম্পিয়নরা। ধন্যবাদ। রায়হান মাসুদ আমাদের জানাচ্ছিলেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে। তিনি জানাচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কলাবাগান এবং আবাহনীর মধ্যকার খেলার এখনকার খবরাখবর। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এবং ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকালে আজিমপুর কবরস্থানে প্রয়াত নেতৃবৃন্দের সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের হয়ে শ্রদ্ধা জানান সভাপতি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। মহানগর আওয়ামী লীগ উত্তরের পক্ষ থেকে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ সম্পাদক সাদেক খান। শ্রদ্ধা জ্ঞাপন শেষে মোনাজাত করেন নতুন কমিটির নেতারা। মহানগর উত্তর ও দক্ষিণের কর্মী সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন। দুপুরের সময়ে আরো থাকছে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটে ফাটল, গাছের গুড়ি ও বাঁশ দিয়ে ধস ঠেকানোর চেষ্টা, ত্রুটিপূর্ণ নির্মাণই কারণ বলছেন ব্যবসায়ীরা। মৌসুমি ফলমূল, খাদ্য, শাকসবজিতে লাগামহীন কীটনাশক ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন নাগরিকরা। উৎপাদন ব্যবস্থায় কীটনাশকের প্রয়োগ বিধি নিয়ে যথাযথ মনিটরিং ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় খাদ্যে বিষক্রিয়াজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দুপুরে রাজধানীতে পরিবেশ বাঁচাও আন্দোলন পবার এক আলোচনায় এমন মত দিয়ে আলোচকরা সরকারকে আইনের প্রয়োগ ও সচেতনতা বাড়াতে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। সবজির মধ্যে যখন স্প্রেটা করা হয়, কৃষকদেরকে বলে দেওয়া হয় যে এটা 7 দিন, এটা 15 দিন, এটা 21 দিন, কিন্তু তারা কোনো টাইম পিরিয়ড মানে না। রান্না যতই করেন, যতই ধোয়াধুয়ি করেন, ওর মধ্যে সেই পয়জনাস জিনিসটা থেকে যাচ্ছে। আমদানি নিষিদ্ধ, ক্ষতিকর বলে চিন্তিত সেইগুলো দেওয়া হয়। সেগুলো কিভাবে আসে? একটি আসে বিভিন্ন সীমান্ত, আরেকটা আসে ওরা বলে লাগেজে, থাইল্যান্ড থেকে, সীমান্ত আসে ভারত এবং মায়ানমার থেকে। গর্ভবতী মা যখন এই সমস্ত খাচ্ছেন ধীরে 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 প্রতিনিয়ত, এটা তার রক্তের সাথে মিশে তার গর্ভফুলের মাধ্যমে বাচ্চার মধ্যে চলে যাচ্ছে। বাচ্চার জন্য কি হচ্ছে? গর্ভস্থ শিশুর গর্ভপাত হয়ে যাচ্ছে, বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অকাল প্রসব হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, এমনকি শিশু মারাও যাচ্ছে। আমাদের সকল দায়ী ব্যক্তিদের বুঝাইতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা আনতে হবে। নিউ ইয়র্কে পুলিশি হয়রানি বন্ধে রাইট টু নো আইন পাশের দাবিতে মাঠে নেমেছে মানবাধিকার সংগঠন সহ নিউ ইয়র্কের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। প্রবাসী বাঙালিরাও অংশ নিয়েছেন এই আন্দোলনে। তারা বলছেন, এই আইন প্রণয়ন হলে শুধু হয়রানি বন্ধ হবে না, পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশি তল্লাশির কারণ এবং নিরাপত্তা বাহিনীর পরিচয় জানার অধিকার চেয়ে নতুন আইন পাশের দাবিতে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে 65টি নাগরিক অধিকার সংগঠন। বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। সিটি কাউন্সিলে মাত্র 3টি ভোটের অভাবে রাইট টু নো আইনটি থমকে রয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। গত 1.5 বছর থেকে এই বিলটা নিয়ে আমরা মুভমেন্ট চালাচ্ছি। এই বিলে পাশ করার জন্য যতগুলো ভোট লাগবে তার মধ্যে এখন 3টা ভোট বাদ আছে। আজকে এই শোডাউন শুধুমাত্র ওই 3টা ভোটের জন্যই। আমাদেরকে তো রাস্তাতে অনেক অপমান করা হয় এবং অনেক লাঞ্ছিত করা হয়। তারা অরিজিনাল পুলিশ কিনা আমরা সেই ব্যাপারে একটা কাগজে সাইন করার জন্য কাউন্সিলর কাছে আছি। মানবাধিকার সংগঠন ড্রামের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ সময় টেলিভিশনকে বলেন, পুলিশের দায়িত্ব পালনের প্রতি জনসাধারণের কৃতজ্ঞতা প্রকাশেরও সুযোগ ঘটাবে রাইট টু নো।
যারা পুলিশি হয়রানির শিকার হয় তাদের জন্য এই আইনটি সহায়ক ভূমিকা রাখবে। পুলিশ যাকে তল্লাশি করবে কিংবা যার বাড়িতে অভিযান চালাবে তার অবশ্যই এই কারণ জানার অধিকার আছে। আর এমনটা হলে উভয় পক্ষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হবে না। বিক্ষোভে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর কাউন্সিলম্যান রাফায়েল স্পানেল, জুমিয়া উইলিয়াম ও বেড ল্যান্ডার রাইট টু নো আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আইপিএল এর খবর। রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 8:30টায়। পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই তারকাবহুল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা 3 ম্যাচ হেরেছে বিরাট কোহলির দল। 5 ম্যাচে 1 জয় আর 4 হারে ব্যাকফুটে আরসিবি। আসরের একমাত্র জয়টি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 45 রানের। এছাড়া বিরাট কোহলির দলের বড় দুশ্চিন্তা ফর্মে নেই ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তাই পুনের বিপক্ষে জয় দিয়ে আসরে ফিরে আসতে চায় আরসিবি। এদিকে ঘরের মাঠে দর্শক সমর্থনে এগিয়ে থেকেই মাঠে নামবে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস। টুর্নামেন্টে 3 ম্যাচে 1 জয় পুনের। আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। এরপর টানা 2 ম্যাচে হেরেছে পুনে। ইনজুরি সমস্যা না থাকায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে দুই দল। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিক ধর্মঘট। ছেড়ে যায়নি বেশিরভাগ লঞ্চ। যাত্রীদের ভোগান্তি, দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। হ্যাকিং প্রতিরোধ ব্যবস্থা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ সুইচের কারণে রিজার্ভ চুরি হয়েছে মন্তব্য সিআইডির। অর্থ ফেরতের বিষয়ে ম্যানিলা আদালতে শুনানি 2রা মে। বন রক্ষায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের বাসিন্দাদের ভিন্ন রকম উদ্যোগ। প্রতি রাতেই দলগতভাবে দিচ্ছেন পাহারা। এবং শুরু হলো প্রিমিয়ার লিগ ক্রিকেট। ফতুল্লায় তামিমের আবাহনীর প্রতিপক্ষ মাশরাফির কলাবাগান। মিরপুরে মুখোমুখি প্রাইম ব্যাংক ও গাজী ক্রিকেটার্স। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।